আপনাদের সেই ভয়াবহ স্মৃতি একটু উস্কে দিই। রাঙাপানি 17ই জুন এরকমই চেহারা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারলো। আজও তদন্ত হচ্ছে। আজকে তদন্তের গতি প্রকৃতি জানবো। প্রতিনিধি আবিরের কাছে চলে যাব। আবির, আজকে তদন্তের গতি প্রকৃতি কি? মালগাড়ির ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কেন পরীক্ষা করা হচ্ছে? সেখানে নাকি ডিভাইস বসানো ছিল, তাহলে সেই ডিভাইসের কি হলো? দেখো, আজকে যে কারণে ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে সেটা হচ্ছে যে এমার্জেন্সি ব্রেক কষা হয়েছিল কিনা সেটাকে দেখার জন্য। এবং এনএফআর যে রিপোর্ট জমা দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছিল যে পণ্যবাহী ট্রেনটির যে ইঞ্জিন, তার যে ব্রেক সিলিন্ডার যেগুলো রয়েছে তার সমস্ত কটাই ভাঙা অবস্থাতে পাওয়া গিয়েছে। এর কারণ হিসাবে যারা রেলের যারা কাজের সঙ্গে যুক্ত তারা বলছেন যে শেষ মুহূর্তে যে এমার্জেন্সি ব্রেক সেটা অ্যাপ্লাই করেছিলেন চালক এবং সহকারী চালক উভয়, এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটার সাথে সাথে এই অবস্থা হয়েছে ইঞ্জিনটির। এছাড়া ইঞ্জিনের মধ্যে একটা ডেটা রেকর্ডার রয়েছে, সেই ডেটা রেকর্ডার থেকে ঠিক দুর্ঘটনা ঘটার সময় ইঞ্জিনটি বা ট্রেনটির কতটা গতিবেগ ছিল সেটা সম্পূর্ণভাবে জানতে পারা যাবে। সেই ডেটাও আজকে সংগ্রহ করা হয়েছে। এই দুর্ঘটনার ক্ষেত্রে আমরা বারবার ধরেই বলছি যে লাইনের যে চেহারা, অর্থাৎ ভৌগোলিক যে অবস্থান এবং সিগন্যাল, এই দুটো যেহেতু সম্পূর্ণভাবে জড়িত রয়েছে, সেই কারণেই হচ্ছে যে কখন ব্রেক কষা হয়েছিল এবং তার আগের গতিবেগ কত ছিল সেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করবে। সেই কারণেই আজকে দীর্ঘ সময় ধরে ইঞ্জিনটিকে পরীক্ষা করা হয়েছে। তবে যেটা রিপোর্টে জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে ইঞ্জিন যথাযথভাবেই ছিল, অর্থাৎ ইঞ্জিনের যে বিভিন্ন সময় পরীক্ষা করা হয়, যিনি আহত মালগাড়ির সহচালক তাকেও তো জিজ্ঞাসাবাদ করে এই সম্পর্কে কিছু জানা যেতে পারে। আবির, দুটো জায়গা থেকে জানা যেতে পারে। এক হচ্ছে বানারস লোকোমোটিভ, সেখান থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। আর দ্বিতীয়ত অবশ্যই সহকারী চালকের কাছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সহকারী চালকের কাছে আজকে কথা বলার জন্য রেলের চিকিৎসকরা গিয়েছিলেন। বিকেলে সিসিআরএস এর টিমের একজনও যাওয়ার কথা রয়েছে। তারা মনে করছেন আজকে সহকারী চালকের সঙ্গে তারা কথা বলতে পারবেন, ফলে সেদিনকে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত একটা আঁচ সহকারী চালক মনু কুমারের কাছ থেকে পাওয়া যেতে পারে। আরো একটা বিষয় রয়েছে, বিভিন্ন সমস্যা, যেমন প্রধান সমস্যা হলো নিয়োগ। উত্তর পূর্ব সীমান্ত রেলে বারবার দুর্ঘটনা। বলা হচ্ছে পর্যাপ্ত নিয়োগ না হওয়াতেই সমস্যা বলে অনুমান। চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আর এই নিয়োগ না হওয়ায় দীর্ঘক্ষণ ধরে নাকি কাজের চাপ। চালক, সহকারী চালক তারা কতক্ষণ ধরে ডিউটি করেন? এ তো ভয়ঙ্কর রিস্ক। আবির, দেখো, উত্তর পূর্ব সীমান্ত রেলের মধ্যে মালদা, কাটিহার, তিনসুকিয়া, লামডিং, এই সমস্ত যে সেকশনগুলো রয়েছে যেখান থেকে ক্রু মেম্বারদেরকে নিয়োগ ট্রেন পরিচালনা করার জন্য দেওয়া হয়, তার যে তথ্য সে পৌঁছচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে চালকের যে পদ সেই পদ ফাঁকা পড়ে রয়েছে, এবং সেই কারণে যাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে তাদেরকে অতিরিক্ত সময় ডিউটি করতে হয়। এই রাঙাপানি দুর্ঘটনার পর যেহেতু চালকের দিকে অভিযোগের আঙুল তোলা শুরু হয়েছিল, তার প্রেক্ষিতে যারা এই কাজ করেন, লোকো পাইলট যারা আছেন, তারা এবার পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং এই এনএফআর এর মধ্যে থাকা প্রত্যেক কটা ডিভিশনের যে রিপোর্ট বলছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক কটা ডিভিশনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চালকের পদ পূরণই করা হচ্ছে না, এখনো পর্যন্ত শূন্য পদ রয়ে গিয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে ট্রেন চালিয়ে নিয়ে যাওয়া সেটাও কোথাও গিয়ে তাদের মনোসংযোগের ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করছে, এবং অতিরিক্ত পরিশ্রম যেটা নিয়ম অনুযায়ী করার কথা নয়, বহু ক্ষেত্রে চাপের মুখে করে তাদের করতে হচ্ছে, সেই প্রসঙ্গের কথা তারা বারবার বলছেন। এবং সেই কারণে তারা চাইছেন যে ময়নাগুড়ি থেকে শুরু করে রাঙাপানি 2 বছরের মধ্যে দুটেরাম বড় দুর্ঘটনা ঘটে গেল, এরপরে যেন রেলের তরফ থেকে চালকের নিয়োগ প্রক্রিয়া যেন শুরু হয়, সেই আবেদন তারা করতে শুরু করেছেন। তার কারণ কোনো দুর্ঘটনা ঘটলেই প্রথমেই দোষী সাব্যস্ত করা হচ্ছে চালককে, সেই কারণে তারা এই বিষয়টা। এবং জানা যাচ্ছে যে এই চালক নাকি 4 দিন ধরে টানা ডিউটি করছিলেন, তাহলে তিনি গাড়ি চালাবেন কিভাবে? এই প্রশ্ন উঠছে। এবার চলে যাব তেহট্টের বিধায়ক তাপস সাহার খবরে।
নিয়োগ দুর্নীতিতে তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সিবিআই তলব করলো নিজাম প্যালেসে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তেহট্টের বিধায়ক তাপস সাহা, তৃণমূলের বিধায়ক তাপস সাহাকে তলব করা হয়েছিল। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, সিবিআই আজকে কি খোঁজার চেষ্টা করলো তাপস সাহার থেকে? এতদিন তো সিবিআই তাপস সাহা সম্পর্কে বলা যায় চুপ ছিল। দেখো, এই মামলাতে অর্থাৎ এই যে বিভিন্ন জনকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি এবং তাতে যে লক্ষ লক্ষ টাকা যে তোলা হয়েছে বলে অভিযোগ, সেই মামলা রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে ছিল এবং সেই তদন্তই নেয় সিবিআই আধিকারিকরা। এরপরে সিবিআই আধিকারিকরা আজকে মূলত তাপস সাহাকে তলব করেছিল তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। তার কারণ গতকাল প্রবীর কয়াল অর্থাৎ তাপস সাহা ঘনিষ্ঠ এই প্রবীর কয়াল এবং আরো 3 জনের ভয়েস স্যাম্পল তারা কিন্তু সংগ্রহ করেছে। মূলত একটি মোবাইলের অডিও ক্লিপস তাদের হাতে এসেছে সিবিআই এর হাতে, যেখানে তারা পরীক্ষা করে একেবারে কণ্ঠস্বরে সেই নমুনা নিয়ে তারা পরীক্ষা করে তারা দেখতে চাইছেন যে ওই যে দুজনের মধ্যে যে কথোপকথন সেটা কাদের কথোপকথন, সেখানে তাপস সাহার কোনো কথোপকথন রয়েছে কিনা। সেই কারণে তাকে আজকে তলব করা হয়। প্রায় 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন সেখানে তিনি ছিলেন এবং তারপরে তিনি কিন্তু বেরিয়ে যান। মূলত এই রাজ্য পুলিশের এসিবির থেকেই মামলা যায় সিবিআই এর হাতে। সিবিআই কিন্তু এই তদন্ত করছে। আগে এই মামলাতে এই তেহট্টের বাড়িতে সেখানে সিবিআই আধিকারিকরা গিয়ে তারা অর্পিতা, তাপস সাহা বলছেন এবং তাপস সাহার আইনজীবীও বলছেন সব রকম সহযোগিতা করবেন। ভাই সহযোগিতা করবো, আমার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করবো। ঠিক আছে, এসে তদন্তের ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন। ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে উনি ততবারই এসছেন সিবিআই কে তদন্তে সাহায্য করার জন্য। আর এই তাপস সাহা শুধু নন, একেবারে নিয়োগ দুর্নীতিতে আবার তোড়জোড় শুরু করলো তদন্তে সিবিআই। 37 জন, সোমবার থেকে 37 জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে তলবের তোড়জোড়। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পিতার কাছে। অর্পিতা, সিবিআই বা ইডি সম্পর্কে নিয়োগ দুর্নীতিতে বিরোধীদের অনেক সমালোচনা, শাসক দলের, বিশেষ করে এই রাজ্যের শাসক দলের অনেক সমালোচনা, কেন কনভিকশন রেট কত, এই সব নিয়ে আলোচনা হয়েছে। হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বারবার সিবিআই ইডিকে। সিবিআই আর ইডি এবার কি সত্যি একেবারে গুটিয়ে আনার ক্ষেত্রে এগোচ্ছে? দেখো, এই নিয়োগ দুর্নীতি যে মামলা, সেখানে অযোগ্য চাকরি প্রার্থীদের জেরা জিজ্ঞাসাবাদ করে এখন অব্দি 37 জনের নাম উঠে এসেছে, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে রয়েছে এই রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরিরত বা কর্মরত সেখানকার শিক্ষক, প্রায় সেখানে 11 জন সেখানে শিক্ষক পদে রয়েছেন। এছাড়াও 2 জন রয়েছে অশিক্ষক অর্থাৎ কর্মী, এছাড়াও বেশ কিছু স্টাফ রয়েছে। মোট প্রায় 37 জন উঠে এসেছে এই নাম। এই 37 জনের নাম অযোগ্য চাকরি প্রার্থীদের থেকেই বয়ান রেকর্ড করে সিবিআই পেয়েছে। আগামী সোমবার থেকে ধাপে ধাপে এদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে, তাদেরকে তলব করে তাদের বয়ান রেকর্ড করা হবে। কারণ এখানেই ওয়াকিবহাল মহলের প্রশ্ন যে এই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দুর্নীতি চলছে বলে যে বিভিন্ন জায়গায় যে তোলপাড় হচ্ছে, সেখানে কি তাহলে এবার এই স্কুলের যে শিক্ষক অশিক্ষক কর্মী যারা রয়েছে বা যারা স্টাফ রয়েছে তাদেরও কি র্যাকেট চলতো এবং তারাও কি কোনোভাবে কমিশন পেতেন বা তারা নগদ তারা লেনদেন করতেন? এই গোটা বিষয়টা খতিয়ে দেখতে চাইছে সিবিআই আধিকারিকরা। সেই কারণেই এবারে শিক্ষক এবং অশিক্ষক কর্মী বা যারা স্কুলের যারা অন্যান্য যারা স্টাফ তাদেরকে তলব করে তাদের বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই এর আধিকারিকরা। এই সমস্ত করে সিবিআই কত দূর এগোতে পারে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। আর চলে যাব এবার দিল্লিতে। অরবিন্দ কেজরিওয়াল, তিনি গতকালই জামিন পেয়েছিলেন রাউস এভিনিউ আদালতে। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন, কিন্তু জেলেই থাকতে হবে, কারণ মুক্তি পেলেন না। আজকে হাইকোর্ট স্থগিত করে দিল জামিন। যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ তার জামিন নয়। জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল। জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করে ইডি। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও করেছিল। বিস্তারিত শুনানি না হওয়া পর্যন্ত জামিন নয় কেজরিওয়ালের, জানিয়ে দিল হাইকোর্ট।
এবার কয়লা পাচার মামলায় এবার খড়গপুরে চলে যাব। ভোটের আগে তো অনেক হুমকি হুঁশিয়ারি আপনাদের দেখিয়েছি, এই ভোটের পরে আবার পুড়িয়ে মারার নিদান, পুড়িয়ে মারার হুমকি তৃণমূল কাউন্সিলরের। খড়গপুরে জমি ফাঁকা করতে এলে কি করবে তার হুমকি দিলেন। আরপিএফ ও রেল আধিকারিকরা আজকে জমি ফাঁকা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গে কি হলো দেখুন। চলো তো, এটার সঙ্গে কথা বলবো না আমরা। আমরা আগুন লাগিয়ে দেবো যদি বেশি কিছু করেছি। आग लगा देगा आप लोग इधर, बस्ती में कोई चलेगा नहीं इधर आगे, आग लगा देगा जब। हम लोग क्या करना है, देश में रहने वाला है, हम लोग देश का आधार कार्ड है। দাদাগিরি চলবে না, আগুন লাগিয়ে দেবেন, এরকমটাই বললেন প্রদীপ সরকার। সরাসরি চলে যাব শঙ্করের কাছে। শঙ্করের আগেও অগ্নিমিত্রা পলকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আমরা বলেছিলাম দিদির পথে দিদি ভাই, বারবার বলেছিলেন যে এখানে যদি উচ্ছেদ করতে আসে তাহলে তারা পাশে দাঁড়াবেন। আজকে এই হুমকি কেন প্রদীপ সরকারের? অয়ন্দা, জানিয়ে রাখি যে এই যে হুমকিটা দিয়েছেন খড়গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রবীর ঘোষ বলে একজন কাউন্সিলর, তিনি দিয়েছেন। তার কারণ হচ্ছে যে এই লোকসভা নির্বাচন তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তিনি পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে রেল বস্তি যদি উচ্ছেদ করতে আসে রেল পুলিশ বা আরপিএফ, তাহলে সরাসরি তারা কিন্তু লড়াই দেবেন। এই যে নির্দেশ, এরপরেই দেখা গেছে যে আজকে খড়গপুর পুরসভার যে 29 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকা, সেইখানে রেলের যে আরপিএফ এবং রেলের আধিকারিক সেখানে গেছিলেন দুটি বাড়ি উচ্ছেদ করতে। তার কারণ হচ্ছে যে এই যে গরিব লোকরা দীর্ঘ 70 বছর ধরে ওই এলাকাতে রয়েছেন, তারা অভিযোগ করছেন যে এই যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে ঘর ভেঙে গেছিল এবং জল পড়ছিল, এবং সেই ঘর তখন যারা বানাচ্ছিলেন তাদেরকে আজকে উচ্ছেদ করতে গেছিলেন। এই খবর পেয়ে সরাসরি প্রদীপ সরকারের নেতৃত্বে 5 জন কাউন্সিলর সেখানে পৌঁছায় এবং যে আরপিএফ এবং রেলের আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা হয়। প্রদীপ সরকারের নেতৃত্বে গিয়েছিলেন প্রবীর ঘোষ, তিনি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ঘোষ। মাফ করবেন, প্রদীপ সরকার এই হুমকি দেননি, হুমকি দিয়েছেন প্রবীর ঘোষ। যদিও প্রদীপ সরকারের নেতৃত্বে গিয়েছিলেন এই কাউন্সিলরদের প্রতিনিধি দল, এবং তুমুল বাকবিতণ্ডা একবার দেখাই। দেশ में रहने वाला है, हम लोग देश का आधार कार्ड है, কথা বলবো না আমরা। আমরা আগুন লাগিয়ে দেবো যদি বেশি কিছু করেছি। किसी का बात नहीं होगा, कोई नहीं है, आग लगा देगा आप लोग इधर, बस्ती में कोई चलेगा नहीं इधर आगे, आग लगा देगा जब। हम लोग क्या करना है, देश में रहने वाला है, हम लोग देश का आधार कार्ड है हम लोग उनका, जहाँ भी रहेगा, ठीक है। हम लोग वोट देता है। पुराना घर है, बहुत दिन से यहाँ है। कितने साल से है? यहाँ 30-40 साल से है। आज बोला कि तोड़ देगा घर लोग के, बनाओ ना घर तोड़ देगा। जिस दिन टाली गिरे लगा वो दिन नहीं कुछ बोला। हमारा पिताजी मैंने पहले से यहाँ पर था, हम लोगों को तो 50 बरस हम लोगों का हो गया। क्या बोल रहे हैं? बोला कि नहीं, किसे परमिशन लेकर के बना रहा है। हम लोग सर परमिशन की क्या बात है सर, हम लोग तो पहले से 70 साल से यहाँ पर हम लोग। প্রবীর ঘোষ হুমকি দিলেন আগুন লাগিয়ে দেওয়ার, আর গিয়েছিলেন প্রতিনিধি দল প্রদীপ সরকারের হয়ে প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার, খড়গপুর পুরসভার। প্রদীপ সরকার কি বললেন দেখি। নিজেরা যখন হেরে গেছে সেই ব্যর্থতাকে ঢাকতে রেলকে দিয়ে জোর করে আবার অন্যায়ভাবে গরিবদের বস্তি ভাঙার জন্য আরপিএফ পাঠিয়েছিল। এটা যে রেলের জায়গা তার প্রমাণ তো আপনারা আগে আমাদের দিন, সেই প্রমাণ ওনারা দেখাতে পারেনি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করেনি। যদি রেলকে কোনো কিছু উন্নয়নের কাজ করতে হয় রাজ্য সরকারের সাথে আলোচনা করে অনুমোদন নিয়ে করতে হবে। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা মানে জেলা থেকে সরাসরি। শুরুতে নজর রাখতেই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী নিজেকে অস্থায়ী সভাপতি দাবি করলেন, কিন্তু কেন করলেন? তাহলে কি এই পদে আর তিনি থাকতে চাইছেন না? এ নিয়ে কিন্তু নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। একেবারে তুঙ্গে জল্পনা। আগে শোনাই কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেটা তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে।
আর এই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে, কেন অস্থায়ী সভাপতি এই শব্দ উচ্চারণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে, উজ্জ্বলের কাছ থেকে জানবো। উজ্জ্বল, সেই মুহূর্তে তুমি সেখানে ছিলে, অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বললেন, কেন তিনি কি আর থাকতে চাইছেন না পদে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে এই বক্তব্যের পেছনে যেটা বিষয়টা রয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী নয়, ভারতের যতগুলো প্রদেশ আছে প্রত্যেক সভাপতি কিন্তু এখন অস্থায়ী। তার কেন অস্থায়ী? তার কারণ মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর থেকে যে কংগ্রেসের নিয়ম অনুযায়ী নতুন করে বডি তৈরি করতে হয়, নতুন করে কমিটি তৈরি করতে হয়, নতুন করে সভাপতি নিয়োগ করতে হয়। কিন্তু যেহেতু তখন নির্বাচন সময় ছিল, তখন সেই অস্থায়ী সভাপতিরাই কিন্তু এই নির্বাচনের কাজটি সম্পন্ন করেছে। এই যে পরবর্তী অর্থাৎ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আবারও নতুন করে কমিটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে যারা সভাপতি রয়েছে তাদেরকে পুনর্বহাল করা হতে পারে অথবা নতুন কোনো সভাপতি নিয়োগ করা হতে পারে, এটা নিয়ম। সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী টেকনিক্যালি সঠিক কথা বলেছেন এবং ভারতবর্ষের বাদবাকি যতগুলো প্রদেশ রয়েছে সেই প্রদেশ সভাপতির মতন অধীর চৌধুরীও কিন্তু একজন অস্থায়ী সভাপতি। এবারে জল্পনা উঠছে কেন? রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে এর পেছনে কতগুলো কারণ রয়েছে। এক, যে পশ্চিমবঙ্গে সবথেকে খারাপ ফলাফল হয়েছে কংগ্রেসের, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেও পরাজিত হয়েছেন এবং একটি মাত্র সাংসদ এখান থেকে জিতেছেন। তো এত খারাপ ফলাফলের পর হাইকমান্ড এখানে নতুন কাউকে নিয়ে আসতে পারে, অথবা যদি অধীর রঞ্জন চৌধুরীকে ভরসা করতে পারেন সেটা সময়ের সাপেক্ষা, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে সেখানে নতুন সভাপতিকে নিয়োগ করা হতে পারে। দ্বিতীয়ত, যে যখন নির্বাচন চলছিল, নির্বাচনের আগে পর্যন্ত বেশ কিছু বক্তব্য, অর্থাৎ যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে যে বিষয়গুলো রয়েছে, তাদের যে বক্তব্য রয়েছে, যে পার্টি লাইন রয়েছে, যে ভারসাম্য রয়েছে এবং তাতে যে সুর বেঁধে দেওয়া হচ্ছিল হাইকমান্ডের তরফ থেকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু সেই সুরের সঙ্গে তাল মিলছিল না। বিভিন্ন সময় কিন্তু এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী তাদের বক্তব্য ছিল, একটা সময় যে মল্লিকার্জুন খাড়গে সেটা নিয়েও কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এতেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে হয়তো যে এই ধরনের ঘটনা ঘটছে তাতে হয়তো অধীর রঞ্জন চৌধুরীর থেকে হয়তো অন্য কাউকে সেই জায়গাটা দিতে পারে কংগ্রেস। ফলত এই দুটো জায়গাতে কিন্তু বিষয়টি রয়েছে, অর্থাৎ যে রাজনৈতিক মহলের যে জল্পনা, সেই জল্পনাও যেমন একদিকে সঠিক, ঠিক একই রকমভাবে অধীর রঞ্জন চৌধুরী তার যে বক্তব্য সেটাও কিন্তু টেকনিক্যালি ঠিক। এই দুইয়ের মাঝখানে বিষয়টি রয়েছে। তারই মধ্যে কিন্তু যে আলোচনা চলছে, প্রদেশ কংগ্রেসের আজকে বৈঠক ছিল, সেই বৈঠকেও কিন্তু বিস্তারিত এই বিষয়ে আলোচনা হয়েছে এবং স্থায়ী কোনো সভাপতি দ্রুত নিয়োগ করা হোক, তার কারণ এখানটায় অবশ্যই ভবিষ্যতে নজর থাকবে। নেপাল মাহাতো তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন।